আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আমরা যখন জুলাই সনদ এবং সংস্কারের নিয়ে আলোচনা করছিলাম, সামনে তো জাতীয় নির্বাচন ছিল, সেই সংস্কারে পরিষ্কারভাবেই দুটো পক্ষ ছিল। বিএনপি তার একটা অবস্থান নিয়েছে, অন্যান্য পার্টিগুলোও আরেকটা অবস্থান নিয়েছে। তো এই অবস্থায় তো জাতীয় নির্বাচনেই তো আসলে নির্ধারিত হয়ে যাওয়ার কথা ছিল যে দেশের মানুষ কার পক্ষে আছে, কিভাবে সংস্কার চায়। সেই জায়গায় গণভোটের আয়োজন করা কি আরেকটা প্রতারণামূলক আচরণ ছিল না রাষ্ট্রের? কারণ আপনি তো একটা ভোট হচ্ছে, সেইখানে বিএনপির সংস্কারের সঙ্গে যদি দেশের মানুষ একমত না হয়, বিএনপিকে ভোট দিবে না। আর অন্যদের সংস্কার প্রস্তাবের সঙ্গে যদি দেশের মানুষ একমত হয়, তাদেরকে ভোট দিবে। এই যে গণভোটের নামে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো, রাষ্ট্রীয় ব্যয় বাড়ানো হলো, এটা কি আপনি সমর্থন করেন কিনা? জি, ধন্যবাদ নর ভাই। আপনাকে মনে রাখতে হবে যে বিএনপি কিন্তু এই বিতর্কটা প্রথমেই তুলেছিল। এই যে আমরা যে একটা সংস্কার কমিশন করলাম, আমরা যে ঐকমত্য কমিশন করলাম, আচ্ছা সংবিধান সংস্কার বা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তো পার্লামেন্টের, তাই না? তো সুতরাং আমরা কেন এই কমিশন গুলো করলাম, বা এই কমিশন গুলোতে বিএনপিও কেন সায় দিল, সবাই আমরা কেন সুপারিশ গুলো হাজির করলাম? কারণ এটা একটা জাতীয় প্রত্যাশা ছিল। তাহলে তো আমাদের আর এই কমিশন করার দরকারই ছিল না। পার্লামেন্টে যে যার, কারণ বিএনপি তো 31 দফা দিয়েছে, প্রত্যেক দলই তো তাদের ইশতেহার দিয়েছে। সো গণভোটটা তখনই প্রয়োজন হয়েছে, কমিশনগুলো তখনই প্রয়োজন হয়েছে, যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সবাই বলেছে সরকারের প্রাইম ডিউটি হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, তার আগে তার কয়েকটা কাজ, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার। যার কারণে এই 11টা বা 13টা কমিশন গঠন করা হয়েছে, 10টা কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটা কমিশনে আমরা অংশগ্রহণ করেছি। সেই কমিশনের সুপারিশ নিয়ে 8 মাস ধরে ঐকমত্য কমিশন করা হয়েছে, এবং সেই ঐকমত্য কমিশনের ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু গণভোট আয়োজন করা হয়েছে। এখন একটা জিনিস হচ্ছে নির্বাচনী ফলাফল, আর একটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা। পৃথিবীতে এই রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আছে। 1990 সালে আপনার মনে থাকার কথা যে আমরা কিন্তু একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছিলাম, এবং সেই সমঝোতার ভিত্তিতে কিন্তু সংবিধানে নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু সেরকম একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়েছিল, এবং পরে সংবিধান সংশোধন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এগুলো তো হচ্ছে সমঝোতার দলিল। তাহলে আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম কেন? জুলাই সনদের কি ভিত্তি আছে? আপনি যদি সেই সমঝোতার কথাই বলেন, আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের সেটেলমেন্টের কথা বলেন, তাহলে তো আরো আগে আপনার গণভোটে যাওয়ার কথা না। আপনি বসে সেটেল করে ফেলেন। 90-এর যে বিষয়টা, 90-এ কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের জন্য গণভোট হয় নাই। রাজনৈতিক দলগুলো বসে একটা সমঝোতা করেছে, এবং সেই সরকার গঠিত হয়েছে, এবং পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। তখন যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে পারে, পারস্পরিক আস্থা কাজ করতে পারে, এখন কেন কাজ করলো না? ক্ষমতার লোভ এই কারণে কি? সেটা তো আপনারা নিজের চোখে দেখেছেন, কেন সমঝোতা কাজ করলো না? কারণ আমরা, আমার কাছে মনে হচ্ছে, জি আপনি বলেন, তারপর বলছি। 8 মাস ধরে তো আমরা সেই চেষ্টাটা করলাম। বিএনপিকে আমরা বুঝালাম যে ভাই আপনারা নোট অফ ডিসেন্ট গুলো রাখেন না। শেষ পর্যন্ত এমনও হয়েছে, আমরা একটা ইস্যুতেই বলেছি যে বিএনপি যদি একটা ইস্যুতে ছাড় দেয় তাহলেই ঐকমত্যটা হয়ে যায়। সে একটা ইস্যু ছিল যে বাইক্যামেরাল পার্লামেন্টে ভোটের ভিত্তিতে পিআর, এই একটা জিনিসে যদি বিএনপি ছাড় দিত তাহলে কিন্তু ঐকমত্যটা হয়ে যেত, এবং হয়তো গণভোটের প্রয়োজন হতো না। তো সব কথার মূল কথা হচ্ছে, আমরা তো এই গণভোটের ব্যাপারে বিএনপি প্রস্তাব দিয়েছে। এখন আপনি যেটা বলেছেন, দুটো কথা এখানে। একটা হচ্ছে পার্লামেন্টে বিএনপি যে 2/3 মতামত পেয়েছে, এর ভিত্তিতে তার একটা মানে শক্তি তৈরি হয়েছে, সে তার মন মতো করে সংস্কার করতে পারবে, এটা তার একটা গণরায়, ম্যান্ডেট। আবার একই সাথে গণভোট যেটা হয়েছে, গণভোট কিন্তু একটা স্পেসিফিক ম্যান্ডেটের ভিত্তিতে নেওয়া হয়েছে। সুতরাং গণভোটেরও একটা সম্মান বা মর্যাদা, যেহেতু গণভোট যেহেতু হয়ে গেছে, কাজে এখন আসলে যৌক্তিকতা নিয়ে কথা বলে খুব একটা, তো ধরেন একটা জিনিস খুব পরিষ্কার, যেটা বাংলাদেশে কেউ খুলাসা করছে না, এই বিএনপিকে জিম্মি করা হয়েছিল। যদি বিএনপি এই গণভোট তথাকথিত সংস্কার, আমি তথাকথিতই বলবো, এই সংস্কার কোনো রাষ্ট্রের কোনো মৌলিক পরিবর্তন আনার সংস্কার না। এই সংস্কার হচ্ছে আপনি পলিটিক্যাল পাওয়ার গেমে কখনো কখনো বড় শক্তিকে ছোট শক্তির হাতে জিম্মি হয়ে যেতে হয়। বিএনপিকে জিম্মির কথা বলছি, সেটাই বলছি। সেই জায়গায় বিএনপিকে জিম্মি করা হয়েছিল। এই সংস্কার, আমি একটু শেষ করি মঞ্জু ভাই। বিএনপি যদি এই সংস্কারে রাজি না হয় এবং এই গণভোটে রাজি না হয়, তাহলে তো নির্বাচনই হয় না।
এটা মঞ্জু ভাইও জানে, দুদু ভাইও জানে, আমরা সবাই জানি যারা খোঁজ খবর রাখি। কিন্তু কেউ পরিষ্কার করে বলছেন না যে বিএনপিকে সেখানে জিম্মি করা হয়েছিল। আমি 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 বলছি, তো আমি দায়িত্ব নিয়েই বলছি, বিএনপি যদি রাজি না হতো আপনার এই তথাকথিত সংস্কার এবং এই এই হাবিজাবি গণভোটে, তাইলে আপনার এই নির্বাচন একটু কি পিছিয়ে যেত। ব্যাখ্যা পাওয়া যাবে মজিবুর রহমান মঞ্জু? জি জি, মারুফ ভাই ওনার মানে পার্শিয়াল মন্তব্য উনি করতেই পারেন, ওনার একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে উনি বলতেই পারেন। প্রশ্ন হচ্ছে যে বিএনপি জিম্মি হওয়ার তো কোনো প্রশ্ন নাই। আপনি দেখেন রাজপথে আন্দোলন হয়ে কিন্তু রাষ্ট্রপতি অপসারণের একটা দাবি উঠেছিল, কিন্তু বিএনপি ডিনাই করাতে সেই দাবিটা হয়নি। তাহলে বিএনপি এখানে জিম্মি হলো না কেন? এরকম ভাবে অনেকগুলো বিষয় হয়েছে। বরং উল্টাটা আমার কাছে মনে হচ্ছে মারুফ মল্লিক ভাই উল্টাটাই বলছেন। বরং আমরা দেখেছি অনেক কিছু একমত হওয়ার পরে সব দল একমত হয়েছে, কিন্তু বিএনপি না হওয়াতে সেটা আমরা করতে পারি নাই। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। কেন, আর মানে সব বিএনপি দল তো এমন একমত কোনো হবে বিএনপি হবে না, তাহলে কেন আপনারা মেনে নেবেন সবাই? না না, মানে আপনারা প্রশ্নটা কেন তো বাধ্য সেখানেই। হলেন? একটা কথা এসেছে না জি। যে 90-তে সবাই একমত হয়েছিল, এজন্যই তো আর গণভোট লাগে নাই। এখানে আমরা সবাই একমত হই নাই। দেখেন কোন কোন বিষয়ে বিএনপি দ্বিমত করেছে। বিএনপি দ্বিমত করেছে আপনার দুদক, তারপরে আপনার প্রধান নির্বাচন কমিশনার, তারপরে আপনার পিএসসি চেয়ারম্যান বা পিএসসি গঠন, এগুলোতে আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের অধীনে থাকবে না, এটা একটা কমিটি ফর্ম করবে। বিএনপি জি। এটাতে আপত্তি করেছে। বিএনপি চেয়েছে এটা প্রধানমন্ত্রী লেডেড বাই এটাই উনি করবেন। তা আমরা তো এখানেই চেয়েছি দুদককে যদি আপনি স্বাধীনতা না দেন, বিচার বিভাগকে যদি স্বাধীনতা না দেন, বিচার বিভাগের নিয়োগ যদি বিচার বিভাগের হাতে প্রত্যর্পণ না করেন, তাহলে তো সরকার হয়ে যাবে, একদলীয় হয়ে যাবে এবং সেটা ফ্যাসিবাদী শাসন হবে। এখানেই তো পার্থক্য, অন্য কিছু তো না। আপনি দেখেন একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি বলেছে, এটা তো অত্যন্ত যৌক্তিক। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা বর্তমান যে একটা পার্লামেন্ট আছে ওইটারই যাতে রেপ্লিকা না হয়, ওইটাতে যাতে আমরা হ্যাঁ, বলেছি যে এই ডিবেটগুলো ভোটের আমরা ভিত্তিতে শুনেছিলাম PR এবং যাতে এবং হয়। বাস্তবতা হচ্ছে যে এই সরকারের বয়স 4 মাস এবং এখনো সরকারের কোনো মহল থেকে আলোচনার পথ বন্ধ, এই শব্দটাও বলা হয়নি। বরং তার মানে বরং কথাটা জি, তো মারুফ মল্লিক ভাই পুরো উল্টাটাই বললেন। বরং আমরাই বিএনপির সাথে জিম্মি হয়েছি, যে আমি বিএনপি আমি যেভাবে আমি একটু তাহলে চেয়েছে সেটাই পরিষ্কার হই করতে চেয়েছে। বিএনপির কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান যেহেতু এখানে আছেন, যেন শামসুজ্জামান দুদু, আপনি পুরো আলোচনা শুনলেন। 3টা বিষয় এখানে এসেছে। প্রথমত হচ্ছে গণভোটের যৌক্তিকতা। হ্যাঁ, আমরা যখন প্রতিবেদন তৈরি করতে যাই, সাধারণ মানুষের কাছে যখন জিজ্ঞেস করি যে গণভোটের বিষয়টা আপনারা কতটা জানেন, তারা একটা জিনিসই বলেন, গণভোট মানে হ্যাঁ মানে পরিবর্তন, না মানে আগের মতোই। অর্থাৎ ভেতরে কন্টেন্ট নিয়ে তাদের মাথা ব্যথা নেই, হ্যাঁ মানে পরিবর্তন, এটা তারা বিশ্বাস করেন। তো 3টা বিষয়, প্রথমত গণভোটের যৌক্তিকতা আপনি অন্তত কতটা দেখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপিকে জিম্মি করা হয়েছিল নাকি বিএনপি আসলে জিম্মি করেছিল বাকিদের? ঐক্যমত্য কমিশন যতদিন চলছিল জিম্মি শব্দটা আমরা শুনিনি, নির্বাচনের পরে এসে জিম্মি শব্দটা শুনতে হচ্ছে। জি। এখন এই অবস্থায় ওই সময়কার যে প্রেক্ষিতটা ছিল সেটা একটু অন্য ধরনের ঘটনা মনে হতে পারে। এই যেমন প্রতারণা শব্দটা এসছে জি। বা অন্যান্য অনেক প্রসঙ্গ, জিম্মি হওয়ার প্রসঙ্গ এসে, বিএনপি গণঅভ্যুত্থান পরবর্তীতে মুখ্য যে জিনিসটা হচ্ছে মানে জনগণের ম্যান্ডেটটা নেওয়া, অর্থাৎ একটি ফেয়ার ইলেকশন হোক যেখানে সাধারণ মানুষ যে ভোটাধিকার 20 বছর হারিয়েছিল সেই ভোটাধিকার যেন ফিরে আসে এবং তার মধ্য দিয়ে যেন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক। এমন না কিন্তু যে বিএনপি ক্ষমতা চাচ্ছে, বিএনপি এটা ম্যান্ডেটটা বিএনপি চাইছে, সেই জায়গাটায় নানান কায়দায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, গণভোট থেকে শুরু করে সংস্কার অন্যান্য প্রসঙ্গগুলো এতবার সামনে নিয়ে আসা হয়েছে, যদি আপনি এটা না মানেন, না শোনেন, না বলেন, তাহলে পরে ক্রমান্বয়ে এটা পিছাতে থাকবে। যেমন 90-এর গণঅভ্যুত্থানের পরে ঐক্যমতের প্রসঙ্গ তো আছেই, 3 মাসের মধ্যে নির্বাচন কিন্তু করা অসম্ভব কিছু হয়ে দাঁড়ায়, কিন্তু এটা 18 মাস লেগে গেছে। এবং 18 মাসের যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে যে শক্তিগুলো নিশ্চিত ছিল যে নির্বাচনে গিয়ে তারা খুব একটা ভালো করবে না, নির্বাচন না হলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন নিয়ে একটা পূর্ণ পরিস্থিতিতে তারাই ক্ষমতা যেটা লিড করেছে আমরা জানি 11 মাস, মানে তারাই মনে হয়েছে ডক্টর ইউনূসের সবকিছু মানে করাচ্ছে ডক্টর ইউনূস সাহেব। এর থেকে বেরিয়ে আসার যে
পথটা সেটা ছিল নির্বাচন, এবং বিএনপি সেই নির্বাচনের মধ্যে গিয়ে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসে। এখন প্রশ্ন আছে বিএনপি পার্লামেন্টে কি করবে, এটা কিন্তু এই প্রশ্নটা সামনে আসবে। জি। বিএনপি তো এখন অ্যাবসলিউট মেজরিটি, সংবিধান সংস্কার বলেন, সংযোজন বলেন, বিভাজন বলেন, সব কিন্তু বিএনপি এককভাবেই করতে পারে। সংস্কারের প্রসঙ্গ এগুলো পার্লামেন্টে আপনার সে করতে পারে। বিএনপি এক চুলও নড়ে নাই জুলাইয়ের সংস্কার থেকে বা সনদ থেকে, অঙ্গীকারবদ্ধভাবে তারা বলেছে যে বিএনপি এটা করবে। সবেমাত্র 2টা সেশন চলছে, একটা গেছে আরেকটা চলছে। এখনই বিএনপি সম্বন্ধে সেসব বা সরকার সম্বন্ধে, পার্লামেন্ট সম্বন্ধে যেসব বিভিন্ন মহল থেকে মন্তব্য করছে, আমি বলবো মন্তব্যের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে আওয়ামী ঘরানার রাজনীতিকে আমরা সমৃদ্ধ করছি জি। না আওয়ামী ঘরানার বাইরে রাজনীতি সমৃদ্ধ করছে। এই প্রসঙ্গে একটু সতর্কতা থাকলে আমার মনে হয় যে আমরা নতুন কিছু করতে পারবো। এখন যেমন বলি যে বিএনপি বা বিরোধী দল, মানে সরকারি দল বিরোধী দল, অন্য যে কোনো সময় থেকে কিন্তু পাশাপাশি চলার একটা প্রবণতা এই দেশের রাজনীতিতে রয়েছে। কথা বলার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সংযত, যে একটি কথা একটি এদিক ওদিক হল, এটা একটা পজিটিভ দিক। আমরা গণতন্ত্রের অভিযাত্রায় যেতে পারি, সেখানে সরকার দল থাকবে, বিরোধী দল থাকবে, এটা আনুষ্ঠানিক। এর বাইরেও অনেক পেশাজীবী থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমি যদি ওই কথা বলার পরিস্থিতিটা ওপেন রাখতে পারি, তাহলে পার্লামেন্টের বাইরেও একটা চর্চা কিন্তু থাকবে। একদম একদম সেই একদম। জায়গাটা আমরা সামনের দিকে এগোতে পারবো। জি, আর একটা বিষয় একটু যুক্ত করি, নতুন আলাপে ঢুকি। মারুফ মল্লিক, আপনি পুরো আলাপে আছেন এবং আপনি নিজেও প্রশ্ন করতে পারেন। আমি কি একটা প্রশ্ন করতে পারি মারুফ ভাইকে এবং দুদু ভাইকে একসাথে? হ্যাঁ প্লিজ, ছোট করে। জি জি, আপনি আগে শুরুতে কাকে করছেন? আচ্ছা, না দুইজনকে করে যিনি জবাব দেন আর কি। ধরেন জি। ধরেন দুদক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জি। তারপরে হচ্ছে আইন বিভাগ না বিচার বিভাগ এবং পিএসসি, এই ধরনের যে আমরা 5টি বা 6টি সাংবিধানিক প্রতিষ্ঠানের আমরা এক ধরনের সরকারের চাইতে আলাদা মানে সেপারেশন চেয়েছিলাম। এটা যদি বিএনপি মেনে নেয়, কি সমস্যাটা কি হবে তাদের? মানে তাদের এই 2/3 ক্ষমতা প্রয়োগে তারা সংকট বোধ করছে কেন? এই যে বলছেন জিম্মি করা, এটাতে জিম্মি করা মনে করছে কেন? আমরা তো চাই যে বিচার বিভাগটা সরকারের কর্তৃত্বের বাইরে থাকুক, দুদকটা সরকারের কর্তৃত্বের বাইরে থাকুক, পিএসসি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনটা সরকারের মানে কর্তৃত্বের বাইরে থাকুক। এটা চাইলে এটা বিএনপি কে জিম্মি করা হবে কেন? এই ধরনের ধারণা কেন করছেন ওনারা? সেটা একটু আমি ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। জি, মারুফ মল্লিক যদি একটু ব্যাখ্যা দেন। যদিও আমরা স্বরাষ্ট্রমন্ত্রী একটা দুদু ভাই কথা, আগে দিক। হ্যাঁ তাহলে শামসুজ্জামান দুদু আপনি যদি একটু ব্যাখ্যা দেন ছোট করে। জি। কথা বলি যে এই সরকার নির্বাচিত, এই সরকার জনগণ কর্তৃক সমর্থিত। জি। এই সরকারের উপরে আমি এই আস্থাটা কেন রাখতে পারছি না যে দুদক সহ যে প্রতিষ্ঠানগুলোর নাম মঞ্জু ভাই বলছেন, সেখানে ভালো লোক আসবে না। জনগণ যখন এই সরকারকে বিশ্বাস করছে, আস্থায় রাখছে এবং সম্মানের সঙ্গে রাখছে, সেই জায়গায় বিরোধী দল কেন অন্য ঘটনা সংবিধানের বাইরে গিয়ে মানে আরেকটি কমিটি করে বা অন্যভাবে আমি আরেকটা করতে পারবো? অর্থাৎ বিএনপি করলেই সেটা গণবিরোধী, মানে যেটা আমি মানে সংক্ষেপে বলবো, বা এটা জনসমর্থিত না, এটা তো ঠিক না। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ধারাবাহিকভাবে মানে যে ধারণাটা গুলো আমাদের এখানে মজ্জাগত হয়ে গেছে, সেটা হচ্ছে সরকার আসবে, কিন্তু সরকার আবার তার ইচ্ছা মতো কাজ না করে অন্যের মানে পরামর্শ এই অনুযায়ী। অভিজ্ঞতা দিয়ে তো এই দেশের মানুষকে যেতে হয়েছে। হ্যাঁ, তারা যে তো- আমি একটু উত্তরটা দিই। এই প্রবণতা। আমি সেটাই বলছি, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালিয়ে গেলাম? আমি একটু শুনিনি শামসুজ্জামান দুদু বক্তব্য। আমি শেষ করি। জি জি প্লিজ। এখন অনেকে আবার আওয়ামী লীগের মতো যে বিএনপি একদলীয় এবং ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত, 4 মাসের ভিতরে এমন কোনো ঘটনা হয়নি। এখনই আওয়ামী লীগের যে ভূত, সেটা মানে বিএনপির গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা মানে মানসিক সংস্কৃতিতে খুব বেশি পরিবর্তন হতে পারছি কিনা, এটা একটু ভেবে দেখার বিষয়। আচ্ছা, মারুফ মল্লিক কিছু যুক্ত করবেন ছোট করে। জি, আমি যেটা বলতে চাচ্ছি, এটা কেন মেনে নেওয়া যাচ্ছে না, কারণ যৌক্তিকভাবে মেনে নেওয়া সম্ভব না। এখন মঞ্জু ভাই হয়তো আমার কথায় শুনে মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের মনে যে দুরভিসন্ধি ছিল
একটি দুর্বল সরকার গঠন করার, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশেই যেই দল ক্ষমতায় আসে তার নিয়ন্ত্রণের বাইরে রাষ্ট্র পরিচালিত, সরকার পরিচালিত হয় না। সো বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, দুদক বলেন, পিএসসি বলেন, বিচার বিভাগ বলেন, তাদের অধীনেই থাকবে, তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারাই নিয়োগ দিবে। আপনারা যেটা জোরালোভাবে সংস্কার প্রক্রিয়ায় বলেন নাই, জবাবদিহিতা, সেই সরকারটা কতটুকু জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য, এই প্রস্তাব সংস্কারে পরিষ্কারভাবে ছিল না। আর দ্বিকক্ষের যে ধারণাটা নিয়ে এসেছে, এটা আমার কাছে সঠিক মনে হয় নাই, কারণ আমাদের দেশে ফেডারেল সরকার পদ্ধতি নাই। বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকে সেখানে ফেডারেল একটা সিস্টেম থাকে, কেন্দ্রীয় সরকার থাকে। এখন সেইখানে তৃতীয় একটি পার্ট হিসেবে আপনার দ্বিকক্ষ গঠন করা হয়, উচ্চ কক্ষ গঠন করা হয়, যারা আসলে চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা করে। আপনার যে কেন্দ্রীয় যে পার্লামেন্ট থাকে, ধরেন আপনার দিল্লিতে বা আমি বার্লিন, জার্মানির যদি উদাহরণ দেই, বার্লিনে ওদের যে বুন্দেসটাগ আছে এবং তাদের যে ফেডারেল সরকারগুলো আছে, এর বাইরে তাদের একটা কক্ষ আছে যেটা আনুপাতিক হারে বন্টন করা হয়। এখন ওই যে পার্লামেন্ট আছে তারা কি করছে, বুন্দেসটাগের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বাতিল করে দেয়। আমাদের দেশে সেটা তো নাই। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, খুব বড় বড় ভালো ভালো কথা বলে ভুল বোঝানোর অবকাশ তো আর নাই, সেই দিন আর নাই। মঞ্জু ভাই, আপনারা রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন, বাংলাদেশের মানুষ বুঝে যে আপনারা কি করতে চান। আমি মনে করি আপনাদের আমি কি একটু বলবো, শেষ করে দিই তারপরে। আমি মনে করি আপনাদের এই সংস্কার প্রক্রিয়া যেটা নিশ্চিত করা উচিত ছিল, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা অন্য দল আসুক, তারা যেন জবাবদিহিতা করতে বাধ্য হয়। এখন আপনারা কি বলবেন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে থানায় গেলে আসলে সুবিচার পাওয়া যায় না, পুলিশ বিভাগ দুর্নীতিগ্রস্ত? তাইলে এক কাজ করো, পুলিশ বিভাগকে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে তুলে নিয়ে একটা কমিশনের হাতে দিয়ে দাও, স্বচ্ছ নিরপেক্ষ কমিশন, যারা পুলিশ বিভাগ পরিচালনা করবে। তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? আপনাকেও তো সরকারের প্রধান বানাই দিলে আপনিও পারবেন না। মারুফ মল্লিক, আপনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন খুব সংক্ষেপে। মুজিবুর মঞ্জু, আপনি যদি কিছু যুক্ত করা থাকে করবেন, তারপরে অন্য বিষয়ে যাবো। আমি খুব হতাশা প্রকাশ করছি যে মারুফ ভাই বিএনপির 31 দফাটাই পড়ে দেখেন নাই হয়তোবা। বিএনপির 31 দফাতে এই সমস্ত সেপারেশন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে এগুলো পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। আমরা যে তাহলে বিএনপি কেন সংস্কার প্রস্তাব দিল? এদিকে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো বিএনপির 31 দফারই বক্তব্য। এবং আপনি দেখবেন বিএনপির 31 দফার প্রথম দফায় হচ্ছে সংস্কার কমিশন গঠন করবেন। হোয়াট ডু ইউ মিন বাই সংস্কার? সংস্কার তো এই জন্যই হয়েছে যে আমাদের ট্রেডিশনাল পদ্ধতি, সরকারগুলো দুদককে নিয়ন্ত্রণ করে, দুদক করা হয়েছে অ্যাকাউন্টেবিলিটির জন্য। উনি যে জবাবদিহিতার কথা বললেন, জবাবদিহিতার জন্য তো দুদক, জবাবদিহিতার জন্য তো বিচার বিভাগকে সেপারেশন, জবাবদিহিতার জন্য তো মানবাধিকার কমিশনের স্বতন্ত্র সত্তা, এবং নিয়োগ প্রক্রিয়া যে প্রশ্ন ফাঁস হয়, এই যে নিয়োগের জটিলতা হয়, এগুলো তো ওই নিয়ন্ত্রণের কারণে হয়। এবং আমাদের যে আমরা এই ভরসাটা কিভাবে পাচ্ছি যদি এটা সরকার হাতে না থেকে অন্য কোনো এন্টিটির কাছে যায়, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে? না, অন্য কোনো এন্টিটির এই যে একটা ভুল, এগুলো হচ্ছে এক ধরনের ছলচাতুরি, অন্য কোনো এর কাছে তো যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে বিকল্প কি হতে পারে? একটা কথা হয়েছে যে প্রস্তাবটা ছিল এরকম যে একটা কমিটি থাকবে, সেখানে প্রাইম মিনিস্টার লিড করবে কমিটি, বাট সেই কমিটিতে লিডার অফ দি অপোজিশন থাকবেন, বিরোধী দলের সংসদ সদস্য থাকবেন, সরকারি দলের সংসদ সদস্য থাকবেন। এইভাবে একটা কমিটির মাধ্যমে সেটা হবে। যেটা হবে আরো অরাজনৈতিক লোক রাখার প্রস্তাব ছিল আপনাদের, সুশীল সমাজের লোক ঢুকানোর প্রস্তাব ছিল আপনাদের। আপনি বেসিক কনস্ট্রাকশনে আসেন। বেসিক কনস্ট্রাকশনটা হচ্ছে এখন যে ট্রেডিশনাল পদ্ধতি আছে এই পদ্ধতিতে না গিয়ে একটা ডিফারেন্ট লুকে করা, যে সিইসি যিনি হবেন উনি অপোজিশন দুই দলের পক্ষ থেকেই গৃহীত হবেন। তারপরে দুদকের চেয়ারম্যান যিনি হবেন, দুদকের কমিশনার যারা হবেন, তারা উভয় দলে মেনে নেবেন। এই ট্রেডিশনটাই আমরা নতুন করে তৈরি করতে চেয়েছিলাম, এটা বিএনপির 31 দফার আলোকেই। এখন ভাই ক্ষমতায় আসলে যদি কেউ নিজের অঙ্গীকার ভুলে যায় এবং ক্ষমতায় আসার পরে যদি বলে যে সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে, তখন তো কিছু বলার নাই। সংবিধান অনুসারে তো শেখ হাসিনাও বাংলাদেশে আমাদেরকে সংবিধান বুঝিয়ে ক্ষমতায় ছিলেন। দুর্ভাগ্যের জায়গা হচ্ছে সেটাই যে 17 বছর 18 বছরে আমরাই অঙ্গীকার করেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি রাষ্ট্রটা আগের মতো চলবে না, রাষ্ট্র নতুন করে নতুন ভাবে হবে, এই যে গুম খুন হবে না। বুঝতে পারছি, আপনি খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। সেক্ষেত্রে একটা বিষয়, 1 মিনিটে উত্তর দিতে পারবো? ছোট করে তাহলে ছোট করে বলি। মঞ্জু ভাই, আপনি যে বিএনপির 31 দফা কথা বললেন, আপনারা যে উদাহরণটা নেন বিএনপির 31 দফা বারবার, আপনারা যদি বিএনপির 31 দফা মেনেই নেন তাহলে তো সংস্কার জুলাই সনদ নিয়ে এত দীর্ঘ আলোচনা কালক্ষেপণের কোনো প্রয়োজনই ছিল না। তো এই যে এই ঐক্যমত কমিশন যা হয়েছে এগুলো তো সব অযৌক্তিক।
মারুফ ভাই, আপনি তো কমিশনে ছিলেন না, আপনি তো জাস্ট বাইরে থেকে ধারণা করে কথা বলছেন। 31 দফায় তো বিএনপি এখন মানছে না রে ভাই, আমি তো সেটাই বলছি। কোথায় মানছে না বিএনপি আমরা তো 31 31 দফা দফা? মানতে ওই যে চাচ্ছি। সংস্কার ইস্যুর কথা বলছি 31 ওরে না প্রথম। না, ওনারা 31 যেটা দফা, বলতে 31 চাচ্ছেন দফার বিএনপি 31 দফা আপনি- পালন আপনি- করবে তাদের মতো করে। আপনি যুক্তির বাইরে কথা বললে তো হবে না মারুফ ভাই। আপনি যত নামি দামি সাংবাদিক হন, যুক্তির বাইরে গেলে তো আপনার কোনো মূল্য নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিএনপির প্রথম বক্তব্য হচ্ছে সংস্কার করা হবে, আর বিএনপি এখন করছে কি সংশোধন। সংশোধন আর সংস্কার তো এক জিনিস না রে এই ভাই। ব্যাখ্যা তো বিএনপির পক্ষ থেকে এসছে, আগেই দেওয়া হয়েছে এই ব্যাখ্যাটা। এই জন্যই তো বলছি, আপনি ক্ষমতায় আসার পরে আপনার ব্যাখ্যা পরিবর্তন হয়ে গেলে তো কিছু করার নাই। আচ্ছা শুনেন, আমি আপনাকে একটা সমাধান দিয়ে দিই। জি সমাধান হচ্ছে 70% মানুষ গণভোটে রায় দিয়েছে, আর বিএনপি কে আবার 2/3 মানুষ ক্ষমতা পরিচালনার রায় দিয়েছে। এখন বিএনপির চয়েস, বিএনপি যদি মনে করে 70% কথা শুনবে না, সে 52% রায় নিয়ে এসে রাষ্ট্র চালাবে, সেটার কনসিকুয়েন্স বিএনপি ভোগ করবে। আমরা বিএনপি কে এটা যেন ব্লেম করব, অসুবিধা কি? রাজনীতি তো হচ্ছে যুক্তি এবং মানুষের সমর্থনের জায়গা একদম থেকে। একদম, এটা খুব চমৎকার একটা সমাধানের কথা আপনি বলেছেন। একটা বিষয় একটু বলে রাখি। জি শুনেন, বিএনপি 52% মানুষের রায় নিয়ে 2/3 ক্ষমতা পেয়েছে তো। জি। এটা সত্য। বিএনপি চাইলে সংবিধান পুরাই বদলে ফেলতে পারে, বিএনপি চাইলে নির্বাচনও বাতিল করে দিতে পারে, বিএনপি সংবিধানের খোল নলচে পাল্টে দিতে পারে। এখানে তো কিন্তু জনগণ BNP তো সেটা বড় করবে কিনা? স্টেক হোল্ডার, জনগণকে তো সেটা মানতে হবে। হ্যাঁ, জনগণ তো এখন BNP পর্যন্ত যা যদি পাচ্ছে 4 মাসে 70 সরকারের কাছ থেকে, তাতে কি আপনার মনে হচ্ছে যে জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ কিছু কারণে হলো? না তা না তো না, না। আমরা সেই অযৌক্তিক জি। কথা কেন বলবো রে ভাই? হ্যাঁ, তার আমরা মানে- বলছি যে আমরা এখনো আস্থা রাখতে চাই বিএনপির প্রতি। আমরা এখনো বলছি না, দুদু ভাই যেটা বলেছেন, বিএনপি যে অঙ্গীকার করছে যে তারা জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করে, হ্যাঁ গুড, আপনারা বাস্তবায়ন করলে তো আমাদের বক্তব্যগুলো ফাও হয়ে যাবে, মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। একদম অসুবিধা কি? একদম, আমি একটা আমরা- বিরতিতে যাব। আমরা তো বিরতিতে চাচ্ছি যাওয়ার আপনারা সেটা আগে, বাস্তবায়ন করেন। হ্যাঁ বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করে রেখে যাই সবার উদ্দেশ্যেই। তবে শুরুটা করব শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে বিরতির পর এসে। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা যখন রাজনীতি বিশ্লেষকদের সঙ্গে কথা বলি, তারা প্রায় বলেন যে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ার বড় কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোই। কারণ মুক্তিযুদ্ধের চেতনা কার, সেটা নিয়ে যেমন ভাগ বাটোয়ারা হয়েছে, জুলাই চেতনা নিয়েও ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছিল। প্রত্যেকটা দল আসলে নিজের করতে চেয়েছিল, তার ফলাফল হিসেবে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি এই 2 বছরেও।